আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের আপত্তি উপেক্ষা করে শেখ হাসিনা একতরফা ইন্টারভিউ দিয়ে বলে দিলেন তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন। এর আগেও কিন্তু কয়েকবার তিনি খুব উতলা হয়ে উঠেছিলেন। আমি কিন্তু সেই খবর আপনাদেরকে করেছিলাম যে প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য উতলা হয়ে উঠেছেন, কিন্তু অজিত দোভাল এবং ডক্টর জয়শঙ্কর দুজনেই তাকে নিবৃত করেন এবং বলেন পরিস্থিতি কিছুটা আমাদের আয়ত্তে এলে তারপরেতে আপনাকে আমরা ফেরানোর ব্যবস্থা করব। এটা নিয়ে বারবার ওনার মনের মধ্যে একটা যুদ্ধ চলছিল, নিজের সঙ্গে নিজের মনের একটা যুদ্ধ চলছিল, বা দেহের সঙ্গে মনের। শেষ পর্যন্ত উনি তার মনের যে ভাষা সেটা এনডিটিভিতে কালকে প্রকাশ করে দিলেন যে তিনি এই বছরই ফিরবেন এবং কোনো কিছুর তোয়াক্কা না করেই উনি ফিরবেন, ওনার কপালে যাই থাকুন না কেন। এখন তার এই বক্তব্য ভারতবর্ষকে বেশ প্যাঁচে ফেলে দিয়েছে। ভারতবর্ষ যা ভেবেছিল, যেভাবে ভেবেছিল, এখন তার স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে ভারতবর্ষ কি করবে সেটা কালকে রাত্রিবেলা প্রচুর বৈঠক হয়েছে। এখন যখন একটা দেশের প্রধানমন্ত্রী স্বইচ্ছায় আমাদের সর্বদলীয় বৈঠকে তার থাকার সিদ্ধান্ত হয়েছে, যতদিন ইচ্ছে উনি থাকতে পারেন, কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারটা তার সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। উনি ওনার ইচ্ছে দেশে ফিরে যাবেন, এর মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। এটা ওনার ইচ্ছে, উনি দেশে ফিরে যাবেন, খুব ভালো কথা। আমরা তো কাউকে বন্দি করে রাখিনি। তো এখন ওনার যে এই যে স্টেটমেন্ট ভারতকে একটুখানি বিপদে ফেলেছে। কাল সারা রাত্রি অনেক রাত অবধি এই নিয়ে বৈঠকের পর বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত যেটা ঠিক হয়েছে, আমাদের সেনাবাহিনী এবং আমাদের সরকার ব্যাকডোর চ্যানেলে, সেনাবাহিনী যেমন ওয়াকারুজ্জামানকে, আমাদের ভারত সরকার তেমনি বিএনপিকে একটা বার্তা দিয়ে দিয়েছে, আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছি, কিন্তু যদি কিছু হয় তব তোমারা খেয়াল নেই, মানে তোমরা খুব একটা নিরাপদে থাকবে না, যেটা আমি লিখেছি। এখন দেখুন, এটা দুই রাষ্ট্রের ব্যাপার, দুটো প্রতিবেশী রাষ্ট্র, তার মধ্যে অনেক কূটনৈতিক ব্যাপার রয়েছে। আমি ভাষা বলবো, আপনাদের বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি। সবকিছু পরিষ্কার বলা যায় না। এর মধ্যে আমি একটুখানি আগে উল্লেখ করে নিই কেন ভারতবর্ষ এই মুহূর্তে ওনাকে ফেরাতে চাইছে না। তারপরে আবার এই প্রসঙ্গে আসবো, কারণ ওটা না হলে এইটা বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, শেষ অবধি ভিডিওটা দেখুন। আপনারা অনেকেই শেষ অবধি দেখেন না বলে পরে আপনারা কোশ্চেন ঠুকে দেন। শেষ অবধি দেখলে কিন্তু কোশ্চেন ঠোকার কোনো ব্যাপার থাকে না। আসি এবার আমাদের ক্রস বর্ডার। এতদিন কি হয়েছিল, জামাত সমস্ত মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত খোলা এরিয়াগুলোতে এখান থেকে ইনফিলট্রেট করাতো। এরাই এখানে এসে তৃণমূলকে ভোট দিত। আপনারা লক্ষ্য করে দেখবেন, এবছর যখন বাংলাদেশের নির্বাচন হয়েছে, সব বর্ডার লাইনগুলোতে, ভারতবর্ষের বর্ডার লাইনগুলোতে জামাত জিতেছে। এপার থেকে যত লোক গিয়েছে, জামাত এসছিল, তারা আবার বাংলাদেশে ঢুকেছে, ভারত থেকে ঢুকে ভোটটি দিয়ে
আবার চলে এসছে। এখন তো উল্টো গঙ্গা বইছে, এখন লোক সব তাড়াচ্ছে। মালদা মুর্শিদাবাদ খালি হয়ে গিয়েছে, উত্তর উত্তর 24 পরগনা খালি হয়ে গিয়েছে, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গিয়েছে। আমাদের এখানে এমন অবস্থা, আমরা কাজের লোক পাচ্ছি না। তো যাই হোক, তো এই যে এখন জামাত একজোট হয়েছে এবং শক্তিশালী হয়েছে, 5 আগস্ট 2024 এই জামাত ওয়াকার উজ্জামানের সঙ্গে গোপন আতাত করে শেখ হাসিনাকে মারার চক্রান্ত করেছিলেন ওয়াকার সাহেব এবং জামাত। 4 তারিখ খবর রাতে পায়, বা কখন পায় আমি জানি না, 4 তারিখ রাত্রিবেলা থেকে, তখন থেকে ভারত নিজের কাজ শুরু করে এবং 5 তারিখ ওনাকে দুপুরবেলার দিকে ভারতে মানে সুস্থ শরীরে নিয়ে আসা হয়। এখন এই জামাত যারা আছে ওখানে, ভয় হচ্ছে জামাতকে। এখন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা মানে বিভিন্ন জেলা স্তরে কথা বলেছেন, টেলিফোনিক ডিসকাশন করেছেন, ভিডিও ডিসকাশন করেছেন, তো হোয়াটসঅ্যাপে করে কথা বলেছেন, করে উনি নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা আমার পাশে আছে। কিন্তু কতটা পাশে? যদি স্নাইপার চালানো হয়, যদি AK-47 একেবারে ব্রাশ ফায়ারিং হয়, তাহলে পরে কর্মীদের মধ্যেই হুড়োহুড়ি লেগে যাবে, তখন কে কাকে ঠেকাবে? এই অবস্থা যাতে না হয় তার জন্য ভারতবর্ষ একটা উল্টো স্রোতের দিকেই একটা প্ল্যান করেছে। সেটা ডিসক্লোজ করব না, যে প্ল্যানটা করেছে সেটা আমি ডিসক্লোজ করব না, কারণ এগুলো বলা যায় না, এটা আপনারা খুব সাধারণভাবেই বোঝেন। তো শেখ হাসিনা ঠিক করেছেন ডিসেম্বরে ফিরবেন, তো উনি ডিসেম্বরে ফিরবেন। এবার এই NDTV ওয়ার্ল্ডে যে ছাপাটা হয়েছে, সেই ছাপাটা সারা পৃথিবীতেও গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু মার্কো রুবিও এসেছিলেন, আপনাদের মনে আছে। প্রথমে কলকাতায় এসেছিলেন, তারপরে দিল্লি গেছিলেন। কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটিদের দেখা করে তারপরে দিল্লি গেছিলেন, গিয়ে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভালের সঙ্গে দেখা করেন, মোদিজির সঙ্গে দেখা করেন। তখন তার সঙ্গে গেছিলেন সার্জিও গোর। তখনই ভারতবর্ষকে অফার দেওয়া হয় যে আমরা আপনাদের সাহায্য করবো বাংলাদেশ সুস্থিরতা আনার জন্য। ভারতবর্ষ বলেছিল আপনাদের দরকার নেই। দ্বিতীয়বার আবার যখন মার্কো রুবিও আসেন, তখন দ্বিতীয়বার আবার এই কথা উঠতে, তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনারাই তো গন্ডগোলটা পাকিয়েছেন, আপনারাই তো একটা সুস্থির রাষ্ট্রকে আপনারাই অস্থির করেছেন, আপনাদেরও ভরসা কি করে করি। এবার ডোনাল্ড ট্রাম্প এই খবরটা পাওয়ার পর, কারণ তিনি চাইছেন এই গুটিটা হচ্ছে বাংলাদেশ, হচ্ছে একটা গুটি যেটা হচ্ছে ভারতের সফট কর্নার। ভারতকে যদি আয়ত্তে আনতে হয়, চীনকে যদি দূরে রাখতে হয়, তাহলে ভারতকে কাছে টানতে গেলে বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারত যা চাইছে, বাংলাদেশের ব্যাপারে ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে। তাই তার নির্দেশে 30 অথবা 1 তারিখে, 30শে জুন অথবা 1 জুলাই হয়তো মার্কো রুবিও আসছেন। তিনি নিশ্চয়ই এসে কিছু বলবেন। ভারতবর্ষের কি উত্তর হবে আমি জানি না, তবে সিকিউরিটি নিয়েই উত্তর হবে। কারণ শেখ হাসিনা খুব একরোখা মহিলা। 1988 সালে যখন ওই সমস্ত
মানে বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে তিনি যখন জোর করে দেশে ফেরেন, তখন কিন্তু ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন যে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি, যদি কোনো গড়বড় হয় তাহলে কিন্তু আস্ত রাখবো না। ঠিক সেই ডায়লগটাই বলে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে পাঠানো হচ্ছে, যদি তিনি সুরক্ষিত না থাকেন, তার প্রাণনাশের কোনো রকম ব্যাপার যদি দেখা দেয়, ভারতবর্ষ তুলে তো আনবেই, তারপরে আপনারা নিরাপদ থাকবেন না। এখন ধরুন, আপনারা তর্কের খাতিরে ধরুন, আমেরিকার সব থেকে বড় বন্ধুকে এখন ইসরায়েল। ইসরায়েল কি করছে? ইসরায়েল হামাস, হুতি, হিজবুল্লাহকে মেরে ছাড়খাড় করে দিচ্ছে। আজকে হামাস, হুতি, হিজবুল্লাহ তিনজনে মিলে এখন নেতানিয়াহুকে অপহরণ করে নিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে থাকবেন? থাকবেন না। তিনি যদি পাকিস্তানের গোপন ডেরা থেকে যদি ওসামা বিন লাদেনকে একেবারে খুঁজে বার করে আনতে পারেন, মানে আমেরিকার সরকার, তখন ওবামা ছিলেন, সারা রাত তিনি টেলিভিশনের সামনে বসে ওয়ার রুমে একদম পুরো অপারেশন সচক্ষে দেখেছেন। এই গত কিছুদিন আগে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন, কেউ কিছু করতে পারলো? ফলে বলেছি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস। যেটা আমেরিকান প্রেসিডেন্ট করতেন বা করেছেন, সেটা ভারতবর্ষও করবে। কি হবে আমি জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা একটু আধটু খবরাখবর পাই, সেই খবরগুলো আপনাদেরকে শেয়ার করি। কিন্তু যতটুকু বললাম তা নিয়ে বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করলে আপনারা এর উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন। আমি আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, সেটা হচ্ছে পুরো ভিডিও না দেখে আমাকে ভুলভাল কমেন্ট করবেন না। ভিডিও পুরো দেখুন, দেখার পর যদি আপনাদের মনে হয় এই জায়গায় আমার জানার ইচ্ছা আছে বা এই জায়গাটা আপনি ভুল বলেছেন, আপনি নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আধা ভিডিও দেখে কমেন্ট করলে আমি কোনো উত্তর দেবো না। যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে প্রথম সফর এবং তারপর আবার দেশটি চীন, পৃথিবীর অন্যতম পরাশক্তি, তাই প্রশ্নটা তো সকলেই তুলবেন, কি নিয়ে ফিরলেন তারেক রহমান চীন থেকে? অথচ কিনা এই প্রশ্নেই ক্ষেপে টং হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল ওরফে খলিলুর রহমান। তিনি বললেন তারেক রহমান কি চীনে ভিক্ষা চাইতে গিয়েছিলেন? আরে ভাই, ভিক্ষার প্রশ্ন আসলো কেন? কেউ কি বলেছে সেটা? চোরের মন পুলিশ পুলিশ, মানে এই প্রবাদটাই তো এখানে প্রাসঙ্গিক বলে মনে হয়, তাই না? কিংবা ধরুন, দেশের জন্য যদি তারেক রহমানকে ভিক্ষা কিছু চাইতেই হয়, তাতে দোষের কি আছে? একজন যোগ্য দেশপ্রেমিক নেতাই তো প্রয়োজনে দেশের জন্য, জনগণের জন্য ভিক্ষা চাইবেন, তাই না? চলুন দেখা যাক, ভিক্ষা চেয়েও তারেক রহমান পাননি, নাকি কিছু না নিয়ে চীন থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাকে। মালয়েশিয়ায় কোনো জাদু দেখাতে পারেননি জাদুকর। শ্রমবাজার খুলবে, লক্ষ লক্ষ কর্মী যাবে, রেমিটেন্সের স্রোত বাড়বে, এই স্বপ্ন নিয়ে দেশের কোটি কোটি মানুষ তাকিয়েছিলেন। আনোয়ার ইব্রাহিম বন্ধু মহাজাদু জানে গান বাজিয়ে অভ্যর্থনা জানিয়েছেন ঠিকই, কিন্তু সেই দরজার তালাটা খোলেননি। এরপরই শুরু হয়েছে চীন অধ্যায়। বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছিল উচ্চ প্রত্যাশার জোয়ার। 15 থেকে 17টি চুক্তি হবে, বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে, তিস্তার পানি ফিরবে, কর্মসংস্থান হবে। আর এই প্রত্যাশার বিপরীতে কি ঘটলো সেটাই এখন আলোচনার কেন্দ্রে। সফর শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চাইলেন বাংলাদেশ আসলে কি পেল। প্রশ্নটি অস্বাভাবিক নয়, অবমাননাকর তো নয়ই। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের করের টাকায় পরিচালিত সরকারের কাছে জবাবদিহি চাওয়া সর্বোচ্চ সাংবিধানিক অধিকার। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিকদের আত্মসম্মান বোধের কথা স্মরণ করিয়ে দিলেন। বললেন প্রশ্নটাই নাকি বিব্রতকর। চিন্তা করুন, যে সরকার দাবি করছে অভূতপূর্ব সাফল্য পেয়েছে, সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী সেই সাফল্য তথ্য এবং পরিসংখ্যান দিয়ে তুলে ধরতে পারছেন না।
বরং প্রশ্নকারীকেই থামিয়ে দিচ্ছেন। রাজনীতির ভাষায় এটাকে কি বলে বলেন তো, কি বলে? আপনাদের কাছে প্রশ্ন করলাম, লিখবেন ব্যাপারটা। এবার আসা যাক প্রাপ্তির হিসাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে মোট 17টি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হয়েছে। উন্নয়ন সহযোগিতা চুক্তি, মোংলা বন্দর আধুনিকীকরণের কাঠামো চুক্তি, মানব সম্পদ উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি, সংবাদ বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ক বিভিন্ন দলিল। এর বাইরে চীন বাংলাদেশ সম্পর্ককে কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা এসেছে। এমনকি বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। এটি নিঃসন্দেহে একটি কৌতূহলোদ্দীপক দাবি, কারণ একই কাজ আওয়ামী লীগের সঙ্গে করেছিল এই চায়না কমিউনিস্ট পার্টি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গর্বভরে জানিয়েছেন, চীন খুব সীমিত সংখ্যক দেশের সঙ্গে এই সর্বোচ্চ স্তরের অংশীদারিত্ব রাখে। এশিয়ায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে এমন সম্পর্ক আছে। এখন বাংলাদেশও সেই তালিকায় যুক্ত হলো। কিন্তু এখানে একটু থামা দরকার। এই তালিকায় ভালো করে তাকান। শ্রীলঙ্কা চীনের ঋণের ফাঁদে পড়ে হাম্বানটোটা বন্দর হারিয়েছে। পাকিস্তান চীনের ঋণের বোঝায় দেউলিয়াত্বের দ্বার প্রান্তে। কম্বোডিয়া চীনের একটি কার্যত করদ রাজ্য। এই তালিকায় বাংলাদেশের নাম ওঠানো কি খুব গর্বের বিষয়? শেখ হাসিনার আমলে চীনের সাথে যে ব্যবসা বাণিজ্য হয়েছে তা রেসিপ্রোকাল, এবং শেখ হাসিনা চীনের কাছে ঋণের বোঝায় নিজেকে বিকিয়ে দেবেন না, দেশকে বিকিয়ে দেবেন না বলে চীনের প্রস্তাবিত অনেক ঋণ তিনি গ্রহণ করেননি। আর যা করেছেন তা দিয়ে তো কি হয়েছে, পদ্মা সেতু সহ কি হয়েছে আপনারা সবাই জানেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করি। এই যে অর্জনগুলো, সরকার বলছে সরকারি ভাষায় অর্জন, কি সত্যি নতুন? স্মৃতিগুলো একটু ফেরাই চলুন। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখলের পরপরই চীনকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছিল। সেই সফরেও শি জিনপিং এর সঙ্গে মহা বৈঠক হয়েছিল। সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। প্রোপাগান্ডা সচিব গলা ফুলিয়ে বলেছিল 210 কোটি ডলারের বিনিয়োগ এবং ঋণের প্রতিশ্রুতি মিলেছিল। মোংলা বন্দরের কথা এসেছিল, তিস্তার কথা এসেছিল, বিশেষ করে শিল্পাঞ্চলের কথা এসেছিল। বিশ্লেষকরা সেই সফরকেও সফর বলে চিৎকার করেছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয়েছিল? মোংলায় বিনিয়োগ কি এসেছিল? তিস্তার কাজ কি শুরু হয়েছিল? 210 কোটি ডলার কি বাংলাদেশে পৌঁছেছিল? উত্তর জানা আছে আপনাদের। তারেক রহমানের সরকার এখন সেই একই চীনের কাছ থেকে সেই একই ভাষায় সেই একই প্রতিশ্রুতির প্যাকেজ নিয়ে ফিরেছে। পার্থক্য শুধু সরকারের মুখে, তখন ইউনূস, এখন তারেক। এখন সত্যিকারের তথ্য আমরা যাচাই করে চলুন। চীনের পক্ষ থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে সেটি অনলাইনে পাওয়া যায়। আপনি দেখবেন কি আছে তাতে। সেটি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে একটা বিষয় খুব স্পষ্ট। নতুন কোনো বড় ঋণ নেই, শত শত কোটি ডলারের বিনিয়োগের কোনো ঘোষণা নেই, কোনো নতুন মেগা প্রকল্পও নেই। যা আছে তা হলো ভবিষ্যতে করা হবে, বিবেচনা করা হবে, অনুসন্ধান করা হবে এই জাতীয় ভাষার সমাহার। চীনা বিবৃতির ভাষায় কূটনৈতিক দূরত্ব বজায় রেখে আলংকারিক প্রতিশ্রুতি দেওয়া শিল্পে বেইজিং বরাবরই খুব দক্ষ। বাস্তব অর্থে চেক হাতে না দিয়ে ভবিষ্যতের আশার স্বপ্ন দেখানোয় চীনের আসলে কোনো জুড়ি নেই। তবে এই বিবৃতিতে একটি বাক্য আছে যেটি গভীর মনোযোগ দাবি করে। বলা হয়েছে দুই দেশ চীন এবং বাংলাদেশের মধ্যে সরাসরি সংযোগ সহ আঞ্চলিক যোগাযোগের নতুন বিকল্পগুলো অনুসন্ধান করা হবে। কূটনৈতিক ভাষায় সংযত এই বাক্যের পেছনে লুকিয়ে আছে বিশাল একটি ভূরাজনৈতিক হিসাব। বিভিন্ন কূটনৈতিক সূত্র নিশ্চিত করছে যে শি জিনপিং তারেক রহমানকে বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেও বলেছেন তারা এই করিডোর প্রস্তাব খতিয়ে দেখছেন, তবে এখনো কোনো চূড়ান্ত অবস্থানে পৌঁছাননি। প্রশ্নটা আপনি ভাবুন একবার। এই করিডোর প্রস্তাবকে যদি এই সফরের সবচেয়ে বড় অর্জন হিসাবে তুলে ধরা হয় তাহলে সেটি নিয়ে গভীরভাবে চিন্তা করা দরকার। কারণ এই করিডোর যেতে হবে মিয়ানমারের মধ্য দিয়ে, সেই মিয়ানমার যেখানে এখন চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ অস্থির। যে দেশ থেকে 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, সেই দেশের মধ্য দিয়ে বাণিজ্য করিডোর নির্মাণের স্বপ্ন দেখানোটা কি আদৌ বাস্তবসম্মত, নাকি এটা চীনের সেই পুরনো কৌশল?
ভবিষ্যতের আকর্ষণীয় স্বপ্ন দেখিয়ে বর্তমানে কোনো বাস্তব প্রতিশ্রুতি না দেওয়া, আর সংসদের ধন্যবাদ প্রস্তাব প্রসঙ্গে একটু না বললেই নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব এনেছেন, সর্বসম্মতিক্রমে তা পাশও হয়েছে। স্পিকার বললেন, নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই দৃশ্যটি কোথাও পরিচিত লাগছে না আপনার কাছে? একসময় আওয়ামী লীগ সরকারের সফর শেষে একইভাবে সংসদের ধন্যবাদ প্রস্তাব পাশ হতো, একই ভাষায়, একই উৎসাহে, একই গর্জনে। সরকার বদলেছে, রাজনৈতিক প্রদর্শনীর নাটকটি বদলায়নি। তারেক রহমান নিজে সংসদে বলেছেন তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন, কিন্তু একটি প্রশ্নের উত্তর দেননি। চীন বা মালয়েশিয়া কি দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু চেয়েছিল? যদি না চেয়ে থাকে তাহলে স্বার্থ রক্ষার প্রশ্ন কোথা থেকে এলো? আর যদি চেয়ে থাকে তাহলে সেটি কি ছিল এবং কিভাবে প্রতিহত করা হয়েছে সেটা জনগণ জানতে চায়। তারেক রহমান নিশ্চয়ই এটাকে ব্যাখ্যা করবেন, ইলাবোরেট করবেন। কোন সে স্বার্থ চীন ভঙ্গ করতে চেয়েছে বাংলাদেশের, বা কোন সে স্বার্থে টান পড়েছে বাংলাদেশের? চীনের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ নিজেই স্বীকার করছেন, কোন প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না, কারণ বাংলাদেশের সেই গ্রহণ করার ও কাজে লাগানোর দক্ষতা সবসময় থাকে না। অর্থাৎ প্রতিশ্রুতির ভার বহন করার সামর্থ্যই নেই, অথচ প্রতিশ্রুতির সংখ্যা নিয়ে সংসদের ধন্যবাদ প্রস্তাব হচ্ছে। এরপর আছে সেই বিশেষ ঘটনাটি যা পুরো সফরের চিত্রকে আরো স্পষ্ট করে দেয়। তারেক রহমানের চীন সফর কভার করতে গিয়ে বেইজিং এ 8 জন বাংলাদেশি সাংবাদিক চীনা পুলিশের হাতে আটক হয়েছিলেন। নির্ধারিত মিডিয়া জোনের বাইরে লাইভ সম্প্রচারের চেষ্টা করতে গিয়ে তাদের 3 জনকে পিঠমোড়া করে বেঁধে পুলিশ ভ্যানে তুলে নেয়। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দূতাবাসের হস্তক্ষেপে মুচলেখা দিয়ে তারা ছাড়া পান। এই দৃশ্যটি ভাবুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব ঘোষণা করছেন, আর সেই একই সময়ে সেই দেশের পুলিশ বাংলাদেশি সাংবাদিকদের পিছমোড়া করে বেঁধে গাড়িতে তুলছে। এর চেয়ে বিপরীতমুখী দৃশ্য বোধহয় এই সফরে বা একই সফরে আর সম্ভব আর কিছু হতে পারে না। এই ঘটনাটি বাংলাদেশের কাগজ থেকেই পেয়েছি আমি। বিবিসি বাংলার বিশ্লেষণও মূলত এটুকুই বলছে যে সফরটাই একটা বড় অর্জন, এর বাইরে তাৎক্ষণিক বাস্তব প্রাপ্তি তেমন কিছু নেই। তারেক রহমানের প্রথম চায়না সফর করছেন, প্রধানমন্ত্রী হিসাবে প্রথম সফর করছেন, এটাই সবচেয়ে বড় অর্জন। শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে, সম্পর্কের নতুন লেবেল লাগানো হয়েছে, কিন্তু লেবেল বদলালেই বোতলের ভেতরের তরল বদলায় না। সেখানে ভিনেগার আছে, ওয়াইন আছে, তেল আছে, নাকি বুড়িগঙ্গার পচা পানি আছে তা তো আমরা জানি না, তাই না? ভালো থাকবেন সবাই।